এই হুন্ডস রুল আর এক্সচেঞ্জ এনার্জি নিয়ে আমাদের প্রচুর কনফিউশন আছে। তো আপাতত এই ভিডিওতে আমরা এক্সচেঞ্জ এনার্জি সংক্রান্ত ক্যালকুলেশন নিয়ে একটু কনফিউশন দূর করার চেষ্টা করি, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি এক্সচেঞ্জ এনার্জি বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ এনার্জি যেটাকে আমরা পাই ই এটা দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে একদম পিওর কোয়ান্টাম মেকানিক্যাল একটা প্রপার্টি, কোয়ান্টাম মেকানিক্যাল কনসিডারেশন থেকে এটা আসছে। এখন এটাকে ফিজিক্যালি যদি বোঝাতে যাই আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স থেকে, তাহলে এটা হচ্ছে এটা ডিপেন্ড করে কার উপরে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে নাম্বার অফ পসিবল এক্সচেঞ্জ বিটুইন টু ইলেকট্রনস, নাম্বার অফ পসিবল এক্সচেঞ্জেস, মানে যত সংখ্যক পসিবল এক্সচেঞ্জ হবে দুটো ইলেকট্রনের মধ্যে বিটুইন টু ইলেকট্রনস। কিন্তু এখানে একটা শর্ত আছে, দুটো ইলেকট্রনের মধ্যে এক্সচেঞ্জ হবে, কিন্তু শর্তটা কি? হ্যাভিং সেম এনার্জি, দুটো ইলেকট্রনের এনার্জি সমান হতে হবে। এটা তো নো ডাউট, এনার্জি সমান না হলে তো এক্সচেঞ্জ হয় না, সমানে সমানে কোলাকুলি হবে বা শেয়ানে শেয়ানে কোলাকুলি হবে। টু ইলেকট্রনস হ্যাভিং সেম এনার্জি, একই এনার্জি হতে হবে, এবং যেটা হতে হবে অ্যান্ড সেম স্পিন, একই স্পিন হতে হবে। স্পিন আর এনার্জি এক মিলে গেলে তাহলেই তাদের মধ্যে এক্সচেঞ্জগুলো করা যাবে, এবং আমরা কাউন্ট করব কতগুলো নাম্বার অফ এক্সচেঞ্জ পসিবল। যত বেশি নাম্বার অফ এক্সচেঞ্জ পসিবল হবে তত পাই ই মানে এক্সচেঞ্জ এনার্জির ভ্যালু বাড়বে, এবং তত সিস্টেমটা স্টেবল হবে, এবং সেই স্টেবল যে কনফিগারেশন সেটাই আমরা হুন্ডস রুল হিসেবে হুন্ডস রুলের অ্যাপ্রোপ্রিয়েট কনফিগারেশন হিসেবে ধরে নেব। কেমন? দেখা যাক একটা কার্বনের ইলেকট্রনগুলোকে কীভাবে সাজাবো। কার্বনের 1s2 আর 2s2 নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে এইখানটায়, অর্থাৎ 2p অরবিটাল, তিনটে 2p অরবিটাল একই এনার্জির বসে আছে, 2px 2py 2pz, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এবার দুটো ইলেকট্রনকে তার মধ্যে ফিট করতে হবে। তো এখানে আমরা তিন রকম ওরিয়েন্টেশন পেয়ে, তিন রকম অ্যারেঞ্জমেন্ট পসিবল। একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে আপ স্পিনগুলোকে আমি যেমন এখানে দেখিয়েছি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, আর ডাউন স্পিনগুলোকে গ্রিন কালার দিয়ে দেখাই। তাহলে এখানে আপ স্পিনে এই একটা হতে পারে, আর একটা হতে পারে আমার এই, এটা হচ্ছে 1 নম্বর কনফিগারেশন। আচ্ছা, 2 নম্বর কনফিগারেশন কী হতে পারে? 2 নম্বর কনফিগারেশন হতে পারে এইখানে একটা আপ স্পিন আর এইখানে একটা ডাউন স্পিন, এরকম থাকতে পারে, বা পাশেরটাতে থাকতে পারে। অরবিটাল চেঞ্জ করলে আমাদের কোনো আপত্তি নেই, পিএক্স পিওয়াই পিজেড যে কোনো একটাতে এরকম একটা আপ স্পিন থাকতে পারে, আর একটাতে ডাউন স্পিন থাকতে পারে। আর আরেকটা হচ্ছে এরকম কম্বিনেশন, একটা আপ স্পিন এখানেও আপ স্পিন, দুটোই একই স্পিনে থাকলো। তো এবার এখানে দেখার বিষয় কার এক্সচেঞ্জ এনার্জি কার থেকে পাবো। ডেফিনেটলি প্রথমটার থেকে কোনো এক্সচেঞ্জ এনার্জি আমি আশা করতে পারি না, কারণ এখানে সেম এনার্জি দুটো ইলেকট্রন আছে, কিন্তু তারা স্পিন সেম নয়, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন। তাহলে এখানে একটাই অ্যারেঞ্জমেন্ট পাবো, এক্সচেঞ্জ কোনো কিছু পাবো না। তাহলে এখানে এক্সচেঞ্জ এনার্জি 0। এখানেও তাই, এখানে একটা আপ স্পিন আছে একটা ডাউন স্পিন আছে, বড় জোর এই ডাউন স্পিনকে এখানে আনতে পারি, আপ স্পিনকে এখানে আনতে পারি, কিন্তু জিনিসটা একই থেকে যাবে। তাহলে এক্ষেত্রে এক্সচেঞ্জ হবে না, আপ আর ডাউনের মধ্যে এক্সচেঞ্জ হবে না, যদিও এদের এনার্জি সেম। তাহলে এখানে পাই ইর ভ্যালু হচ্ছে 0। এইখানে পাই ইর ভ্যালু কত হতে পারে এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু? এখানে দেখতে পাচ্ছি একটা আপ স্পিন আছে, এটা আপ স্পিন আছে, কাজেই দুটোকে যদি নাম্বারিং করি আমরা, একটা 1 নম্বর ইলেকট্রন একটা 2 নম্বর ইলেকট্রন, তাহলে এর আরেকটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট পসিবল। সেই অ্যারেঞ্জমেন্টটা কীরকম অ্যারেঞ্জমেন্ট না, 2 নম্বরটা এখানে আসবে আর 1 নম্বরটা এখানে যাবে, অর্থাৎ এটা 2 নম্বর ইলেকট্রন, এখন এটা 1 নম্বর ইলেকট্রন। দেখতে কিন্তু একই রকম লাগছে, কিন্তু এক্সচেঞ্জ হয়েছে দুটোর মধ্যে, কারণ সেম এনার্জি আর সেম স্পিনের মধ্যে। তাহলে এই দুটো মিলে যে এক্সচেঞ্জ হয়েছে তার জন্য এর এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু হচ্ছে 1, কারণ 1 পসিবল এক্সচেঞ্জ আছে।
একটা এক্সচেঞ্জ পসিবল হলে দুটো পেয়ার মানে একটা পেয়ারের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওয়ান পসিবল এনার্জি, ওয়ান পসিবল এক্সচেঞ্জ, দেয়ারফর পাইর ভ্যালু এখানে হচ্ছে 1। ইজ ইট ক্লিয়ার? এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে পাইর ভ্যালু কত কোনটা। এখানে আর একটা জিনিস বলার, যে এখানে যেহেতু একটা অরবিটালে দুটো ইলেকট্রন ঢুকে বসে আছে, তাদের মধ্যে রিপালশন তো হবেই, মানে নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে। কাজেই এখানে পাই 0 হলেও আমার এখানে কুলম্বিক রিপালশনটা একটা থাকবে। এই কুলম্বিক রিপালশনের জন্য এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি আমার এ সিস্টেম হয়, এটা যদি বি সিস্টেম হয়, আর এটা যদি সি সিস্টেম হয়, তিনটের মধ্যে এনার্জির যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো এর এনার্জিটা সবথেকে বেশি। এনার্জির দিক থেকে সবথেকে বেশি এনার্জি হচ্ছে এ। তারপরে মানে মাঝামাঝি যেটা, এখানে পাই সিও কিছু নেই, আবার পাই ইও কিছু নেই, কাজে এটা হচ্ছে বি। কিন্তু এইখানটাতে একটা এক্সচেঞ্জ হচ্ছে বলে সি যেটা, সেই সি এর যে অ্যারেঞ্জমেন্টটা সেটা স্টেবল হয়ে থাকছে, সব থেকে কম এনার্জি, কারণ এখানে পাই ই 1 আর পাই সি হচ্ছে 0। এইভাবে প্রেফার্ড যে ফর্ম যেটা হুন্ডস রুল অনুযায়ী সেটা আসছে, সেটা হচ্ছে এইটাই হচ্ছে প্রেফার্ড। কেমন বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আর একটা এক্সাম্পল নিতে পারি এখানে, সেটা হচ্ছে পরের পাতায় চলে যাই আমরা, অক্সিজেনের একটা এক্সাম্পল নিতে পারি। অক্সিজেনের এক্সাম্পল, অক্সিজেনের ক্ষেত্রে আমার 1s2 অক্সিজেন, 2s2 আর 2p4, এই হচ্ছে আমার কনফিগারেশন। তাহলে 2p4 যদি হয়, মানে 2px 2p আর 2pz তিনটে অরবিটাল আছে, তিনটে অরবিটালে এইভাবে থাকতে পারে এটা, আর আমি আবার সেই ইয়েলোটা দিয়ে আপ স্পিন বোঝাই আর এটা দিয়ে ডাউন স্পিন বোঝাই। এরকম থাকতে পারে তিনটে এরকম আপ স্পিন, আর আমার এখানে একটা এরকম ডাউন স্পিন থাকতে পারে। আবার এখানেও হতে পারে দ্বিতীয় যে অ্যারেঞ্জমেন্টটা পসিবল, সেটাতে প্রথম দুটোতে আমার আপ স্পিন থাকতে পারে, আর পরের দুটোতে এরকম, মানে ওই প্রথম দুটোতেই ডাউন স্পিন থাকতে পারে। মানে এখানে একই অরবিটালে দুটো করে ইলেকট্রন গুঁজে দেওয়া হলো। তাহলে এবার এদের মধ্যে এনার্জি কোনটা প্রেফার্ড হবে হুন্ডস রুল অনুযায়ী? তো আমরা জানি যে পরীক্ষা আমরা সাধারণত লিখে থাকি, প্রথমে একটা একটা করে সিঙ্গলি ফিল আপ করো, তারপরে ডাবলি ফিল আপ করতে শুরু করো। কাজেই এইটা হচ্ছে আমার প্রেফার্ড, এই কনফিগারেশনটা। এইটা নয়, কেন নয় সেটাকে যদি আমি পাই সি আর পাই ই দিয়ে এক্সপ্লেন করতে পারি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এখানে দেখি পাই সি কত হচ্ছে, এখানে পাই সি এর ভ্যালু কত। যেহেতু একটা কুলম্বিক রিপালশন আছে এখানে, কাজে পাই সি এর ভ্যালু এখানে 1 হবে। ওয়ান পেয়ার অফ এনার্জি কন্ট্রিবিউশন, পজিটিভ এনার্জি, মানে পোটেনশিয়াল এনার্জি বাড়িয়ে দিচ্ছে রিপালশন করে। আর এখানে পাই সি এর ভ্যালু কত হবে? এখানে পাই সি এর ভ্যালু যেহেতু দুটো পেয়ার আছে, তাহলে পাই সি এর ভ্যালু হবে 2। কেমন? এবারে পাই ই মানে এক্সচেঞ্জ এনার্জিটা ক্যালকুলেট করব। এক্সচেঞ্জ এনার্জি কাদের মধ্যে হবে? এক্সচেঞ্জ কাদের মধ্যে হবে? সেম স্পিন আর সেম এনার্জি। এখানে তো সেম এনার্জি সব কটাই, তাহলে সেম স্পিন কারা কারা? এই একটা, এই দুটো, আর এই তিনটে। আবার এখানে সেম স্পিন কারা কারা? এখানে একটা, 1 আর 2 হচ্ছে সেম স্পিন, আর 3 আর 4 হচ্ছে আমার অপোজিট স্পিন। আর এখানে অপোজিট স্পিন কেবল একটাই আছে, 4 নম্বরটা। কাজে 4 নম্বরটার সাথে কারোর এক্সচেঞ্জ হবে না। এক্সচেঞ্জ হবে কার সাথে কার? 1-এর সাথে 2-এর হবে। আমি আবার এখানটা লিখি, এক্সচেঞ্জ কার কার সাথে হবে দেখি। আপ স্পিন, তিনটে আপ স্পিনের সাথে এক্সচেঞ্জ হবে, আর একটা ডাউন স্পিন সাক্ষী থেকে যাবে, সে কোনো এক্সচেঞ্জে এদিক ওদিক টেক পার্ট করবে না। আচ্ছা, তাহলে এখানে কীরকম হবে?
1 নম্বর ইলেকট্রন, 2 নম্বর আপ স্পিন, আর এটা হচ্ছে 3 নম্বর আপ স্পিন। 3টে আপ স্পিন ইলেকট্রন আছে, তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। তাহলে 1-এর সাথে 2-এর এক্সচেঞ্জ হতে পারে, 1-এর সাথে 2-এর এক্সচেঞ্জ হতে পারে, আবার 1-এর সাথে 3-এর এক্সচেঞ্জ হতে পারে। তাহলে পাই এর ভ্যালুগুলো আমি ক্যালকুলেট করি। 1-এর সাথে 2-এর এক্সচেঞ্জ হতে পারে একটা, প্লাস 1-এর সাথে 3-এর এক্সচেঞ্জ হতে পারে আর একটা, প্লাস এবার 1-এর সাথে 2-এর এক্সচেঞ্জ, 2-এর সাথে 1-এর এক্সচেঞ্জ, আর 1-এর সাথে 3-এর এক্সচেঞ্জ, আর 3-এর সাথে 1-এর এক্সচেঞ্জ, একই ব্যাপার। বাকি থেকে গেল 2-এর সাথে 3-এর এক্সচেঞ্জ। তাহলে কটা হলো? টোটাল কটা হলো? 3টে। তাহলে পাই এর ভ্যালু, এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু হচ্ছে এখানে 3। এইখানে কটা এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু হতে পারে, মানে এই দ্বিতীয় কনফিগারেশনটাতে কটা হতে পারে? দেখো এখানে 2টো আপ স্পিন দিলাম, আর এখানে এই ডাউন স্পিন আঁকলাম। এবার আমার বলা আছে যে এইটা হচ্ছে আমার 1 নম্বর ইলেকট্রন, 1-এর সাথে 2-এর এক্সচেঞ্জ হবে। তাহলে পাই ই ভ্যালু কত হবে? 1-এর সাথে 2-এর এক্সচেঞ্জ হবে, আর কারোর সাথে 1-এর সাথে 3-এর হবে না, 4-এরও হবে না। তাহলে 1-এর সাথে কেবল 2-এর এক্সচেঞ্জ হচ্ছে, কারণ সেম এনার্জি আর সেম স্পিন, তাদের মধ্যেই এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে পাই এর ভ্যালু 1 পেলাম। সিমিলারলি আবার 3-এর সাথে 4-এর এক্সচেঞ্জ হচ্ছে, 3-এর সাথে 1 বা 2-এর এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে আর একটা ভ্যালু পেলাম পাই ই। তাহলে কত হলো পাই এর ভ্যালু? 2। তাহলে এখানে এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু 2, এখানে এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু 3। যেহেতু এক্সচেঞ্জ এনার্জি স্টেবিলাইজিং এনার্জি, মানে পোটেনশিয়াল এনার্জি কমিয়ে দিচ্ছে, এবং আমরা জানি সিস্টেম সবসময় পোটেনশিয়াল এনার্জি কমাতে চায়, কাজেই এখানে আমার টোটাল এনার্জিটা কীরকম হচ্ছে? পাই সি হচ্ছে এখানে, পাই সি হচ্ছে একটা প্লাস 3 পাই ই, এই হচ্ছে এর ব্যাপারটা। আর এর ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? এর ব্যাপারটা হচ্ছে পাই সি হচ্ছে 2টো, আর পাই ই হচ্ছে 2টো। কাজেই এখানে মোর স্টেবিলাইজিং কোনটা? এইটা মোর স্টেবিলাইজিং, আর এইটা লেস স্টেবিলাইজিং। এটা হচ্ছে মোর স্টেবিলাইজিং। তাহলে প্রকৃতি কাকে প্রেফার করবে? এটাকেই প্রেফার করবে, মোর স্টেবিলাইজিং। এটা হচ্ছে লেস স্টেবিলাইজিং। তাহলে হুন্ডস রুল অ্যাকচুয়ালি এনার্জির কনসিকুয়েন্স। লেস এনার্জি কনফিগারেশনটাকে হুন্ডস রুল সবসময় প্রাধান্য দেয়, মোর এনার্জি কনফিগারেশনটাকে, মোর এনার্জিটাকে নেয় না, এবং লেস এনার্জি, যেটা লিস্ট এনার্জি কনফিগারেশন, সেটাকে প্রাধান্য দেয়। আমাদের সকলেরই তাই, মানে যে কোনো প্রাণী, উদ্ভিদ, যাই বলি না কেন, প্রকৃতিতে যাই থাকে, সবসময় মিনিমাম এনার্জিতে থাকতে চায়, যাতে করে পরিশ্রম কম করতে হয়। তো এটাই হলো ব্যাপার। এক্সচেঞ্জ এনার্জির কনফিউশন আশা করি দূর হবে। এবার একটা কাজ দেওয়া যেতে পারে তোমাদেরকে, সেটা হচ্ছে যে এটা করে দেখতে পারো। এক্সচেঞ্জ এনার্জি নাইট্রোজেন দিয়ে আমি যদি ভাবি, P4, আচ্ছা হ্যাঁ, P4 এর আর একটা কনফিগারেশন সম্ভব ছিল, সেটা হচ্ছে এই রকম কনফিগারেশন। এটাও তো হতে পারতো, P4 এর কনফিগারেশন এরকম হতে পারতো। এর ক্ষেত্রে পাই সি কত আর পাই ই কত ক্যালকুলেট করি। অফকোর্স পাই সি হচ্ছে 1, কারণ একটা জায়গাতে এই এটা রয়েছে। এবার পাই ই কত হবে? এখানেও সেই পাই ই দেখো, এখানে হচ্ছে 1 নম্বর ইলেকট্রন আপ স্পিন আর 2 নম্বর ইলেকট্রন আপ স্পিন। সিমিলারলি আবার এখানে 3 নম্বর ইলেকট্রন ডাউন স্পিন, 4 নম্বর ইলেকট্রন ডাউন স্পিন। তাহলে 1-এর সাথে 2-এর হবে, 3-এর সাথে 4-এর হবে, তাহলে পাই ই হবে 2টো। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার পাবো 2 পাই ই প্লাস পাই সি। তাহলে 2টো স্টেবিলাইজিং, একটা ডিস্টেবিলাইজিং। এটাও প্রেফারেবল নয় কনফিগারেশন অনুযায়ী। তাহলে এই সিস্টেমটার থেকে আগের যে সিস্টেমটা ছিল তার থেকে অবশ্যই লেস স্টেবল হবে। তাহলে হুন্ডস রুল অনুযায়ী প্রেফার্ড কনফিগারেশন কোনটা হবে? এইটাই হবে প্রেফার্ড কনফিগারেশন, যেখানে 3টে
P4 সিস্টেমের প্রেফার্ড কনফিগারেশন কী হবে? P4 সিস্টেমের প্রেফার্ড কনফিগারেশন তিনটে এইরকম মানে আপ স্পিন ইলেকট্রন আর এটা ডাউন স্পিনের সাথে একটা পেয়ার থাকছে, যেখানে 3πe আর একটা কুলম্ব রিপালশন থাকছে। এইটাই হচ্ছে হোমস রুল অনুযায়ী প্রেফার্ড কনফিগারেশন। প্রেফার্ড কনফিগারেশন, লোয়েস্ট এনার্জি অফ লোয়েস্ট এনার্জি। এটা ছাড়া আর একটা এক্সাম্পল আমরা নিতে পারি, সেটা হচ্ছে P3। মানে P3 সিস্টেমটা কীরকম হতে পারে? তিনটেই এরকম থাকতে পারে, অথবা আমার দুটো একই জায়গায় পেয়ার্ড আর একটা আনপেয়ার্ড থাকতে পারে। একইভাবে আমি এখানে যদি এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করি, এই ক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জি কত হবে আর এর ক্ষেত্রে কত হবে? অফকোর্স এর ক্ষেত্রে কুলম্বিক এনার্জি একটা আসছে আর এর ক্ষেত্রে কুলম্বিক এনার্জি হচ্ছে 0, যেহেতু কোনো পেয়ার্ড ইলেকট্রন নেই এখানে, সবই আনপেয়ার্ড, তাই πc হচ্ছে 0। πeটা কত হবে? তিনটে সেম এনার্জির ইলেকট্রন, তিনটে সেম স্পিনের ইলেকট্রন, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। ঠিক আগের মতো এখানে করকম এক্সচেঞ্জ সম্ভব? 1-এর সাথে 2-এর এক্সচেঞ্জ সম্ভব, 1-এর সাথে 3-এর এক্সচেঞ্জ সম্ভব, আবার 2-এর সাথে 3-এর এক্সচেঞ্জ সম্ভব। তাহলে 3 রকম পেয়ার অফ এক্সচেঞ্জ থাকবে, তাহলে πe হচ্ছে 3 হবে। আর এখানে πe কত হবে? এখানে এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর। 3-এর সাথে কারোর এক্সচেঞ্জ হবে না, কারণ একটাই ডাউন স্পিন আছে আর কোনো ডাউন স্পিন ইলেকট্রন নেই। দুটো আপ স্পিন ইলেকট্রনের মধ্যে এক্সচেঞ্জ হবে এবং তাহলে πeর ভ্যালু হবে, একটাই পসিবল এক্সচেঞ্জ হতে পারে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এখানে স্টেবিলাইজিং অ্যাকশান 3টে, এখানে স্টেবিলাইজিং অ্যাকশান একটা, বরং একটা আনস্টেবিলাইজিং অ্যাকশান আছে, এখানে কোনো আনস্টেবিলাইজিং বা ডিস্টেবিলাইজিং অ্যাকশান নেই। তাহলে অফকোর্স এইটাই হবে প্রেফার্ড কনফিগারেশন। প্রেফার্ড কনফিগারেশন। তো এই হলো হোমস রুল অনুযায়ী এবং এক্সচেঞ্জ এনার্জি দিয়ে একটা সরল ব্যাখ্যা, কোয়ান্টাম মেকানিক্সের ডিটেলসে না গিয়ে সরল ব্যাখ্যা। কেমন?